রাজধানীর উত্তরা থেকে জিহাদি বই ও অস্ত্রসহ জেএমবির ১১ সদস্য আটক। দেশের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর অভিযানে আটক বিএনপি জামায়াতের আরও ৬১৫ নেতাকর্মী। রাজধানীর কচুক্ষেত চেকপোস্টে এক মিলিটারি পুলিশকে কুপিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারী আটক, পরিকল্পিত হামলা বলছে পুলিশ। বাংলাদেশে পোশাক কারখানা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ যুক্তরাষ্ট্রের। বাণিজ্যমন্ত্রী বললেন, সব বিষয়ে একসাথে কাজ করবে ওয়াশিংটন, ঢাকা। ৫০ লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার নির্বাহী আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতের স্থগিতাদেশ। ওবামা তার ক্ষমতা বলে আবারও আদেশ দিতে পারবেন বললেন আইনজীবী। এবং রংপুরের মোকামগুলো এখনো গত মৌসুমের ধান চালে ভরা। চলতি মৌসুমে ধানের দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক ও ব্যবসায়ীরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি পারমিতা হিম। দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। আর এই লক্ষ্যে ব্যাংক বা এনজিও অফিস লুট করে টাকা সংগ্রহের পরিকল্পনাও ছিল তাদের। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে জেএমবির ১১ সদস্যকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গ্রেফতার জেএমবি সদস্যদের সকালে হাজির করা হয় ডিএমপির মিডিয়া সেন্টারে। এ সময় সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার দাবি করেন, রাষ্ট্রের ভিভিআইপি ও ভিআইপি ব্যক্তি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। এছাড়া ২৭শে আগস্ট গ্রেফতার জেএমবির ভারপ্রাপ্ত আমির আবু তালহা মোহাম্মদ ফাহিমের দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় এই দলটিকে। এদের প্রধান আরিফ ইবনে খায়ের গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর সহ কয়েকটি জেলা থেকে কর্মী সংগ্রহ করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল। গতকাল তারা একটা অপারেশনের জন্য তৈরি ছিল, তো সেই পর্যায়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন সময় ছিনতাই, ডাকাতির মতো কর্মকাণ্ডে এগুলোতে তারা লিপ্ত হয়েছে এবং কুমিল্লার ১৪ গ্রাম অঞ্চলে একটা এনজিও অফিস, যে এনজিও অফিসে হয়তো টাকা পয়সা রাখে, ওরকম একটা এনজিও অফিস অথবা একটা ব্যাংকের কোনো এক শাখা, সেটি ডাকাতি করার তাদের পরিকল্পনা ছিল। পাশাপাশি তারা ইতিপূর্বে কয়েকটি ছিনতাইয়ের কথা স্বীকারও করেছে তারা। গোয়েন্দা কর্মকর্তা জানান, জেএমবি এখন দুটি ধারায় বিভক্ত। এছাড়া বিগত বছরগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে বহু সদস্য গ্রেফতার হয়, তারা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তাহলে গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা ব্যক্তির উপর হামলা করতে কতটা সক্ষম তারা, প্রশ্ন ছিল পুলিশ কর্মকর্তার কাছে। ভবিষ্যৎ পরিকল্পনা ছিল এটা যে তারা আরো লোকবল, আরো অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করার পরে তারপর তারা কোন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, মানে তাদের আলটিমেট গোল হিসেবে তারা এটি বলেছে, কিন্তু সেই তারাও স্বীকার করেছে যে এই ধরনের সক্ষমতা তাদের এই মুহূর্তে নেই। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার খান মোহাম্মদ রুমেল। সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা জঙ্গিবাদ, নাশকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অকার্যকর করতে চায় তাদের কঠোর পরিণতি হবে। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। নাশকতা সৃষ্টিকারীদের প্রতি আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ধরনের সহিংসতা প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে দেশ। যারা নাকি এই দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চায়, যারা এই বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জঙ্গির উত্থান ঘটাতে চায়, তাদেরকে জনগণই তার প্রতিবাদ করছেন এবং জনগণই তার ব্যবস্থা নিচ্ছেন। আমাদের প্রশাসন জনগণের সঙ্গে নিয়ে কাজ করেন। আমরা মনে করি সেই জন্যই আমরা এগিয়ে যাচ্ছি, আমরা সফল হচ্ছি। দেশের বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে বিএনপি জামায়াতের আরও ৬১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে অনেকেই নাশকতার মামলার আসামি। পুলিশ জানায়, গত রাতে খুলনায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় নাশকতা ও অগ্নিসংযোগ সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এদিকে মেহেরপুরে নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে গত রাতে অভিযান চালিয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক সহ বিএনপি জামায়াতের ৫৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে সাতক্ষীরায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিএনপির ৫ ও জামায়াত শিবিরের ২৮ নেতাকর্মী সহ ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৮৮ জন, জামালপুর থেকে ১৪৯ জন, নীলফামারী থেকে ৫২, সাতক্ষীরা থেকে ৩৩ জনকে আটক করা হয়। এছাড়াও গাজীপুর, ঝিনাইদহ, লালমনিরহাট, ঠাকুরগাঁও থেকে বিএনপি জামায়াত শিবিরের আরও ১২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এবার হামলা করা হলো মিলিটারি পুলিশের চেকপোস্টে। সকাল 9:30টার দিকে দায়িত্ব পালন করার সময় এক দুর্বৃত্তের হাতে ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন মিলিটারি পুলিশের এক সদস্য ল্যান্স কর্পোরাল সামিদুল ইসলাম। তবে মিলিটারি পুলিশের 2 সদস্যের সাহসিকতায় পালাতে পারেনি হামলাকারী। প্রায় 1 কিলোমিটার ধাওয়া করে উত্তর কাফরুলের এক বাসা থেকে হামলাকারীকে আটক করে তারা। পরে ওই বাসার কেয়ারটেকার ও 4 তলার এক যুবককেও আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন, এই হামলা পরিকল্পিত। রাজধানীর কচুক্ষেত রজনীগন্ধা মার্কেটের পাশেই ঢাকা সেনানিবাসে ঢোকার পথ। হামলার সময় ত্রিমুখী এ রাস্তার 3টি পয়েন্টে ভাগ হয়ে দায়িত্ব পালন করা মিলিটারি পুলিশের 4 সদস্যের একজন ক্যামেরার মুখোমুখি না হয়ে জানান ঘটনার আদ্যপান্ত। তিনি জানান, সকাল 9:30টার দিকে উত্তর কাফরুল এলাকার দিক থেকে একটি রিকশা রং সাইডে ঢুকে গেলে সেটি থামান ল্যান্স কর্পোরাল সামিদুল ইসলাম। এ সময় আচমকা রিকশার পেছন থেকে এক দুর্বৃত্ত এসে সামিদুলকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। ঘটনার বর্ণনাকারী মিলিটারি পুলিশ সামিদুলকে বাঁচাতে এগিয়ে এলে তার উপরও হামলা করা হয়। তবে সে হামলা এড়িয়ে দুর্বৃত্তকে ধাওয়া করেন মিলিটারি পুলিশের 2 সদস্য। দেখছি যে পিছনে পিছনে একটা আর্মির লোক একটা লাঠি হাতে দৌড়াইতেছিল। যেহেতু আমি একজন আর্মি রিটায়ার্ড পারসন, সেহেতু আমার ওর প্রতি একটা সিম্পিতি হয়েছে। এই জন্য আমি ওরে কভার দেওয়ার জন্য আমি, আমার সাথে আর একটা কর্পোরাল ছিল রিটায়ার্ড, মঞ্জুর করে নাম, ও 2 জন, আরও পাবলিক ছিল পিছনে। তো একটা বাড়ির ভিতরে যেয়ে ঢুকছে। আমি ওই যে কইছে ওনাকে দেখছি, ওনার চেহারা দেখলে বোঝা যায় সে বড় চুল, দাড়ি, জঙ্গি যে বাপ একটা যেই ধরনের ওই ধরনের ওই অবস্থা, কথাবার্তা সে বলে নাই, চুপ গম্ভীর হয়ে রয়েছে শুধু। প্রায় পৌনে 1 কিলোমিটার ধাওয়া খেয়ে উত্তর কাফরুল স্কুলের পাশের গলির এ বাড়িতে ঢুকে যায় ওই দুর্বৃত্ত। তার আগে এই এলাকার আরো 2টি বাড়িতে ঢোকার চেষ্টা করেও গেট বন্ধ থাকায় ব্যর্থ হয় সে। 4 তলার গৃহকর্ত্রীর দাবি, হামলাকারী কলিং বেল টিপে তাদের ফ্ল্যাটে ঢোকে ও পানি পান করে। আশ্রয় চাইলে স্থানীয় মাদ্রাসায় 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা তার দেবর সুমন কৌশলে হামলাকারীকে ফ্ল্যাট থেকে বের করে দেন। তখন হামলাকারী ছাদে পানির ট্যাঙ্কের পেছনে লুকায়। পরে মিলিটারি পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা গুলি করার হুমকি দিলে দুষ্কৃতিকারী আত্মসমর্পণ করে। লোকটা মানে দরজা বাজাইলে মনে করছে যে আর আব্বুরে চাচারা তো আসে, তা আমার ছোট ছেলে দরজা খুলে দিছে। খুললেই লগে লগে মানে লোকটা ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকলেই একটা মানে ছুরি আসছিল। পরে যে আমার টেবিলের তলে থুইয়া পরে বলছে কি যে করছে আমার একটু পানি দেন। পরে কয় কি আমার পিছে লোক লাগছে, আমার একটু লুকান জায়গা দেন। পরে আমি মেজর দেওয়ার আবার ডাক দিছি, আমি দেখেন একটা লোক আইসি। পরে হে আবার বলছে কি যে তাঁতির আইসে, কয় কি ভাই একটু কয় আচ্ছা ভাই আপনি দিকে হেন আপনি লুকানের জায়গা দেই কইয়াই হ্যাঁ বাইক করে দিয়েই মানে দরজাটা লাগাই দিচ্ছি। মাদ্রাসা পড়ছে, এই সময় তো মাদ্রাসায় পড়ছে অনেক, 13 নম্বর পড়ছে। তারপরে আবার এই যে আলামিন মসজিদে পড়ছে, আবার এই যে আবার এই কোন জায়গায় 2-3 জায়গায় পড়ছে। তারপরে পরে না পরে নাকি ভাই পরে কাজে দিয়ে দিচ্ছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 তলার যুবক সুমন ও বাড়ির কেয়ারটেকারকে আটক করা হয়েছে। তালা মারাই থাকে। সেই ভাড়াটিয়ারা অনেক আছে, বাচ্চা টাচ্চা যাদের আছে হয়তো খুইলা বাইরে গেলে লাগাইল না, এইরকম হয়, তাহলে সবসময় তালাইতে হইতো। দুর্ধর্ষ এ হামলাকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। যদি পরিকল্পিতভাবে এ ধরনের অঘটন ঘটাতে চায়, সেটি শতভাগ নিয়ন্ত্রণ করা এটি কষ্ট সাপেক্ষ। মিলিটারি পুলিশের পরে যে চাপাতিতে আঘাত হয়েছে, তাৎক্ষণিকভাবে আমরা অ্যালার্ট ছিলাম বিধায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার পৃষ্ঠপোষক, নির্দেশদাতা, অর্থদাতাকে খুঁজে বের করা হবে। জানা গেছে, আহত মিলিটারি পুলিশ সদস্য সামিদুল ইসলামকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। আগামী 12 নভেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে পুরো শহর ছেয়ে গেছে ফেস্টুন, ব্যানার, তোরণ আর বিলবোর্ডে। বগুড়াবাসী মনে করছেন প্রধানমন্ত্রীর এই সফরে দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। মাজিদুর রহমানের তথ্য, রবিউল ইসলাম রবির ছবি নিয়ে রিপোর্ট। পরপর 2বার ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটাই প্রথম বগুড়ার সফর। সফরকে ঘিরে প্রধানমন্ত্রীর কাছে বগুড়াবাসীর প্রত্যাশা রয়েছে অনেক। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর চালু, বগুড়া সিরাজগঞ্জ ট্রেন লাইন স্থাপন, কৃষিভিত্তিক শিল্প পার্ক স্থাপন সহ নানা প্রত্যাশার অপেক্ষায় সবাই। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার মানুষের এই দাবিগুলোকে
আন্তরিকভাবে বিবেচনা করে তার কাছ থেকে আমরা এই ঘোষণাগুলো আশা করি। মনে প্রাণে চাবো বগুড়া একটা শিল্প জোন গড়ে উঠুক। প্রধানমন্ত্রী যদি এই ব্যাপারে পদক্ষেপ নেয় তাহলে বগুড়াবাসী অনেক দূর এগিয়ে যাবে। এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি গ্রহণ করেছে জেলা আওয়ামী লীগ। সমাবেশটাকে সফল করার জন্য আমরা ইতিমধ্যে মূল দল সহ সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে আমরা বর্ধিত সভা করেছি। বগুড়ায় 3 ধরনের মানুষ থাকবে না, অন্তপক্ষে 2 থেকে 2.5 লক্ষ লোকের সমাবেশ ঘটবে বলে আমি আশা করি। অন্যদিকে সফরের নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই সফর উপলক্ষে আমরা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ভিভিআইপির নিরাপত্তার জন্য যে সকল মেজার নেওয়া দরকার সকল মেজারই আমরা গ্রহণ করেছি। বৃহস্পতিবার বগুড়া ক্যান্টনমেন্টে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠান শেষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের আলতাফুন্নেসা মাঠে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সময় সংবাদ, বগুড়া। আসন্ন টিকফা বৈঠকের পর বাংলাদেশের ওপর থেকে জিএসপি স্থগিতাদেশ তুলে নেবে যুক্তরাষ্ট্র। দুপুরে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর এমন আশা প্রকাশ করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় মন্ত্রী আরো বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর দেশের পোশাক শিল্প কারখানাগুলো কমপ্লায়েন্স নিশ্চিতে সক্ষম হওয়ায় যুক্তরাষ্ট্র সন্তোষ প্রকাশ করেছে। এদিকে জিএসপি সুবিধা পেলে বাণিজ্যিকভাবে খুব বেশি লাভবান না হলেও বিষয়টি বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে সহায়ক হবে বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত। চলতি বছরের জুলাইয়ে নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশের জিএসপি সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত থেকে সরে এসে স্থগিতাদেশ বহাল রাখে যুক্তরাষ্ট্র। তবে তারপরও জিএসপি ফিরে পেতে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে বাংলাদেশ। পোশাক শিল্পের কর্মপরিবেশের উন্নয়নে মার্কিন শর্ত মোতাবেক নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপও। মার্কিন রাষ্ট্রদূত সরেজমিনে বিভিন্ন কারখানা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে তার সরকার বিষয়টি ভেবে দেখবে বলে আশ্বাস দেন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা না পেলে বাণিজ্যিকভাবে খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না, তবে এর জন্য ভাবমূর্তি সংকটে পড়তে হয়। বাংলাদেশ আগের চেয়ে কারখানাগুলোতে উন্নতি করেছে। সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বিষয়ে কাজ করছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এ বিষয়ে সহায়তা করবে। সাক্ষাতে নভেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া টিকফা বৈঠক এবং টিপিপি চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশ সব বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে জানান বাণিজ্য মন্ত্রী। টিকফার সফলতা বাস্তবতা নির্ভর করে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার উপরে। আমার ধারণা জন্মেছে যে এবার টিকফা মিটিং এর পরে আমাদের যে স্থগিতাদেশ জিএসপির উপরে এটা আমরা ফিরে পাবো। সকল দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ আমরা সবকিছু ব্যাপারেই আমরা ঐক্যমত্য হয়ে কাজ করব। জিএসপি স্থগিত থাকলেও চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে 17% রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। রানা প্লাজা ধসের পরে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলার 3 আসামি 7 দিন করে রিমান্ডে। পরবর্তী শুনানি 19 নভেম্বর। এবং এসএসসির ফর্ম পূরণে গাইবান্ধার বেসরকারি স্কুলগুলোতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। রাজধানীর রমনা কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা উপলক্ষে 10,000 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ দীপাবলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সৌমিত্র শুভ্র। সেখানকার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌমিত্র, জায়েদ, আপনি যেমনটি বলছিলেন, রমনা কালী মন্দিরে কিন্তু দীপাবলি উৎসবের সকল আয়োজন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন এই দীপাবলি উৎসব উদযাপিত হয়ে থাকে, সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করে থাকেন। এই উৎসব কিন্তু যেসব জায়গায় সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন, বিশেষ করে ভারতে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে থাকে। বাংলাদেশে এই দিন কিন্তু কালী পূজাও করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবং এখন রমনা কালী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে 1000 প্রদীপ প্রজ্বলন করেছেন এখানকার যারা ভক্তরা রয়েছেন। 1000 প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তারা আসলে কিন্তু এই আলোর উৎসব করছেন আসলে। এবং এই আলোর উৎসবের যেটি আত্মিক মূল কথা, সেটি হচ্ছে আলো জ্বালানোর মধ্য দিয়ে অন্ধকারকে দূর করা। যুগে যুগে যে সত্য এবং ন্যায় অশুভ এবং অন্যায়ের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছে, সেটিকেই বরং এক ধরনের প্রতীক উপস্থাপন বলা যেতে পারে এই প্রদীপ প্রজ্বলনকে। এবং এর মধ্য দিয়ে কিন্তু তারা বলছেন যে
সাম্প্রতিক সময়ের যে হিংসা দেশ এবং যেই অস্থিরতা পৃথিবী জুড়ে এবং দেশ জুড়েও তার অবসান ঘটবে এই প্রার্থনা এই কামনা তারা জানিয়েছেন এই উৎসবের মধ্য দিয়ে উদযাপনের মধ্য দিয়ে। এছাড়া এখানে কিন্তু যদিও সনাতন ধর্মাবলম্বীদের উৎসব, আপনি জানেন যে বাঙালি যেহেতু উৎসব প্রিয় জাতি, উৎসব কিন্তু এখন একটা সার্বজনীন রূপ নিয়েছে। যে কোনো উৎসবই কিন্তু আসলে সার্বজনীন উদযাপনের মধ্য দিয়ে যায় বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সঙ্গে কিন্তু অন্য ধর্মের মানুষরাও কিন্তু এখানে অংশ নিচ্ছেন এবং যে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যেই স্রষ্টাকে স্মরণ এবং শুভর প্রতি যেই মানুষের সমর্থন, মানুষের সমর্পণ, তারই কিন্তু আসলে প্রকাশ তারা ঘটাচ্ছেন। এবং এরপরে কিন্তু এখানে আরো অনেকগুলো অনুষ্ঠান রয়েছে, আরো নানা আচার রয়েছে যেগুলো উদযাপিত হবে, পালিত হবে এবং যেটি কালী পূজা যেটি রাতে অনুষ্ঠিত হবে সেটিও রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা এবং সব মানুষ, যেহেতু বাঙালির একটি অন্যতম উৎসব হয়ে দাঁড়াচ্ছে এটি, এখন সব মানুষ কিন্তু তারা অংশ নিচ্ছেন এবং এই প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে এই প্রাঙ্গণ এবং তারা আশা করছেন যে প্রদীপের আলোয় এই প্রাঙ্গণ উদ্ভাসিত হয়েছে একই রকম ভাবে জ্ঞানের আলোয়, মানুষের শুভবুদ্ধির আলোয় বাংলাদেশও আলোকিত হয়ে উঠবে, এই তাদের আজকের দিনের প্রার্থনা। তো জায়েদ, এই হচ্ছে দীপাবলি উৎসবের এখানকার খবরাখবর। জায়েদ। রাজধানীর রমনা কালী মন্দির থেকে দীপাবলি উৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সৌমিত্র শুভ্র। যুক্তরাষ্ট্রে 50 লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার নির্বাহী আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৫ম সার্কিট আদালত। টেক্সাসের ফেডারেল আদালতের দেয়া পূর্ববর্তী আদেশকেই বহাল রেখে এই স্থগিতাদেশ দেওয়া হয়। অপ্রাপ্ত বয়সে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসা সন্তান ও তাদের বাবা মায়ের বৈধভাবে বসবাসে গত বছর নভেম্বরে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ওবামা। কিন্তু এর বিরুদ্ধে আদালতে মামলা করে যুক্তরাষ্ট্রের 26টি রাজ্য। তারই ফলশ্রুতিতে প্রথমে টেক্সাসের ফেডারেল আদালত স্থগিতাদেশ দেন। এরপর হোয়াইট হাউসের আপিলের প্রেক্ষিতে স্থগিতাদেশ সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে আবারও ওবামার নির্বাহী আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশে উচ্চতর আপিল আদালতে যায় 26টি রাজ্য সরকারের আবেদনে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বৈধতার আশায় বছরের পর বছর বুক বেঁধে রয়েছে 1.10 লাখেরও বেশি বাংলাদেশি। তবে যুক্তরাষ্ট্রের আইনজীবী নাজমুল আলম জানিয়েছেন, ওবামা নিজ ক্ষমতা বলে আদালতের এই আদেশের বিরুদ্ধে নির্বাহী আদেশ দিতে পারবেন। চাহিদাকে কেন্দ্র করে বাংলাদেশি মালিকানাধীন দোকানপাট, বর্তমানে যে ইস্যুটা সেটা হচ্ছে যে গত নভেম্বরে যে এক্সিকিউটিভ অর্ডার হয়েছিল সেটার বিরুদ্ধে স্থগিত আদেশ করা হয়েছে। কিন্তু এটা যে ওবামা যে আদৌ কোনো এক্সিকিউটিভ অর্ডার দিতে পারবে না, এটা তো তাহলে আমেরিকান কনস্টিটিউশনকে আপনার চেঞ্জ করতে হবে। সো ইট ইজ নট, ওবামা ইজ গোনা কাম ব্যাক উইথ অ্যানাদার। আমরা যদিও মনে করি যে আমাদের বাঙালিদের এখানে বিরাট একটা শেয়ার রয়ে গেছে, অফকোর্স বাঙালি ছাড়াও এখানে মেক্সিকান আছে, ল্যাটিন আমেরিকান আছে, ইউরোপিয়ান প্রচুর লোক আছে। এই লোকগুলাকে হাউ ইউ গোনা পুশ ব্যাক? ইট ইজ নট পসিবল, এটা প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। তবে ওরা যে সিস্টেমটা এখানে চাচ্ছে সেটা হচ্ছে যে আপনার পলিটিক্যালি জিনিসটা একটু ইয়েতে মধ্যে দর কষাকষির মধ্যে চলে গেছে। এটা ওভারকাম করবে, কারণ আলটিমেটলি আপনার ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশনে উল্লেখ করা আছে যে আপনার ইমিগ্রেশন ইজ দ্য অথরিটি অফ দ্য ফেডারেল গভর্নমেন্ট, নট দ্য স্টেট গভর্নমেন্ট। দেশের প্রয়োজনে সবসময় অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। এ সময় সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব অর্জনে প্রশিক্ষণ দেওয়ারও আহ্বান জানান তিনি। দুপুরে চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টারে সেনা সদস্যদের ৫ম গোলন্দাজ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় রাষ্ট্রপতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মাতৃভূমির কল্যাণে কাজ করার জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান। 3 দিন ব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের আজ ছিল শেষ দিন। আজ রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সেনা সদস্যদের সালাম গ্রহণ করেন। পরে বিকেলে নগরীর লাভলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহার পরিদর্শন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় তিনি সেখানে একটি নাগেশ্বর গাছের চারা রোপণ করেন। দেশের প্রয়োজনে সর্বদা এই বাহিনীর সদস্যগণ অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এর ফলে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ও শ্রদ্ধা বৃদ্ধি পেয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে সর্বাধুনিক কৌশল ও সমাজের সম্পর্কে অবহিত থাকতে হবে। প্রশিক্ষণের পাশাপাশি কঠোর শৃঙ্খলা সেনাবাহিনীর একজন সদস্যকে পেশাগত উৎকর্ষতার শিখরে নিয়ে যেতে পারে। আমি নিশ্চিত যে আপনাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামির 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক এই আদেশ দেন। এর আগে ঢাকা থেকে গ্রেপ্তার জুলহাস বিশ্বাস, আবুল বাশার ও শফিউর রহমান ফারাবিকে আদালতে হাজির করে সিআইডি। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে 7 দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে তা মঞ্জুর করেন বিচারক। এছাড়া আগামী 19 নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়। জড়িত সন্দেহে আটকের পর আদালতের নির্দেশে গত 4 নভেম্বর তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ। গত 12 মে সিলেট নগরীর সুবিদ বাজারে নিজ বাসার সামনে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর দেশে ফিরে আসবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। দুপুরে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুইজন বিদেশিকে হত্যা করছে খালেদা জিয়ার নির্দেশে। উনি ফিরবেন না, ওনার ছেলে আর উনি ফিরবেন না। যে পয়সা করে কামাইছে ওই নিয়ে বাকি জীবন তার দ্বারা বিদেশে কাটাবে। এই দেশে তার রাজনীতি করার কোনো পরিবেশ নাই। দেশের অন্যতম খাদ্য ভাণ্ডার রংপুর কৃষি অঞ্চলের ধান চালের মোকামগুলো এখনো গত মৌসুমের ধান চালে ভরা। তার উপর চলতি মাসেই বাজারে উঠবে নতুন ধান। এতে ধানের দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষক ও ব্যবসায়ীরা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। মাঠের ফলন দেখে কৃষকের প্রাণে ঝিলিকেলেও শান্তি নেই মনে। তারা বলছেন এখনো গত মৌসুমের ধানই তাদের গোলায়। এরই মাঝে উঠবে নতুন ফসল। বাড়তি টাকা খরচ করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলালেও উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে চিন্তিত তারা। এখন তো আর দাম নাই ধানের, 400 টাকা মন, এভাবে তো আর চলে না। গত বছর বাজার পাইনি 500 টাকা ধানের মন, এবার তো এই শুনতেছি 500 টাকা মন। গত বছর রংপুর অঞ্চলে 34,13,107 মেট্রিক টন ধান উৎপন্ন হয়, যা এখানকার চাহিদা মিটিয়েও 16,51,383 মেট্রিক টন উদ্বৃত্ত ছিল। রংপুর অঞ্চলের সবচেয়ে বড় চালের মোকাম মাহিগঞ্জের ব্যবসায়ীরা বলছেন এখনো এখানে যে পরিমাণ চালের মজুদ রয়েছে এ নিয়েই চিন্তিত তারা। এরই মাঝে আসছে আমন মৌসুম। সবকিছু মিলে ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এখানকার ব্যবসায়ীরা। আমন মৌসুমে আবার নতুন প্রোডাকশন হবে, যার ফলে কি হবে, মার্কেটের অবস্থা শেষ, বিক্রি নেই বাজারে, কেউ নিচ্ছে না। আগামী যে চাউলটা আসবে এটা তো আমরা বিক্রি করবো কিভাবে সে চিন্তায় আমরা করতেছি। আর ব্যবসায়ী নেতারা বলছেন একটা সময় ধান চালের চাহিদা মেটাতে পারতেন না তারা, কিন্তু এখন মাল গোডাউনে পড়ে থাকলেও ক্রেতা নেই। এজন্য চাল আমদানির পরিবর্তে রপ্তানির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এই চালগুলো সরকার যদি বাইরে কোনো ব্যবস্থা না করে তাহলে আমাদেরও তো মরণ, কৃষকেরও মরণ। কৃষি বিভাগের তথ্য মতে এবার রংপুর অঞ্চলে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 14,98,569 মেট্রিক টন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। মোংলার পশুর নদীতে ডুবে যাওয়া 14 দিন পর এমভি জিয়ারাজ নামের কার্গো জাহাজটি থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। সকালে মেসার্স ভাই ভাই স্যালভেজ নামে একটি প্রতিষ্ঠান কয়লা উত্তোলনের কাজ শুরু করে। প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহবুব হোসেন জানান, ডুবন্ত কার্গোটিতে থাকা প্রায় 510 মেট্রিক টন কয়লা উত্তোলন করতে 1 সপ্তাহেরও বেশি সময় লাগবে। এরপরে শুরু হবে কার্গো উদ্ধারের কাজ। গত 27 অক্টোবর পশুর নদীর জয়মণি ঘোল এলাকায় কয়লা বোঝাই এমভি জিয়ারাজ নামের কার্গো জাহাজটি ডুবে যায়। এসএসসির ফর্ম পূরণে গাইবান্ধার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন অভিভাবকরা। বোর্ডে যাতায়াতের জন্য অর্থ ব্যয় সহ নানা অজুহাত বেসরকারি স্কুলগুলো। আর এই ব্যাপারে কোনো কিছু জানেন না জেলার শিক্ষা কর্মকর্তা। ওবায়দুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। বাবা মায়ের সংসারে অভাব থাকলেও নিজের আত্মবিশ্বাসে কমতি নেই এসএসসি পরীক্ষার্থী সোহাগ মিয়ার। রিকশা চালক বাবার সামান্য রোজগারে 4 সদস্যের সংসারে সোহাগের পড়াশোনার খরচ বহন করা কষ্টসাধ্য। কিন্তু ফর্ম পূরণের জন্য বিদ্যালয় থেকে নির্ধারিত ফি নিয়ে এখন রীতিমতো শঙ্কিত পরিবারটি। আমার পক্ষে যত টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। আমার বাবা একজন রিকশা চালক, উনি তো সারাদিন রিকশা চালায়, কিন্তু যা টাকা নিয়ে আসে সে টাকা দিয়ে আমাদের সংসার চলে না। 1 থেকে 10 বছর পড়া নিয়ে এলাম, এই দিয়েছি মেট্রিক যদি না দিয়ে ভাই আমার এই কষ্টটার সাথে আমার
বিফলে যাবে। এসএসসির ফরম পূরণের জন্য এবার দিনাজপুর শিক্ষা বোর্ড ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য 1390 টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য 1440 টাকা ফি নির্ধারণ করেছে। কিন্তু গাইবান্ধার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার্থীদের কাছ থেকে ইচ্ছে মতো অর্থ আদায় করা হচ্ছে। সায়েন্সের হচ্ছে 2600 টাকা করে, আর হচ্ছে আর্টসের হচ্ছে 2500 টাকা করে। যারা ধনী আছে তারা তো 2600 দেওয়াটা স্বাভাবিক, কিন্তু যারা নিম্নমানের আছে তারা তো 2600 দিতে পারবে না। 2000 টাকা দেওয়ার পর আমার হেডমাস্টার বললো আরো নাকি 300 টাকা দিতে হবে, নাহলে এডমিট আটকাবে আমার। এখন আমরা 2200 দিছি, রিসিভ দেয়নি। রিসিভের জন্য আমার মেয়ে গেছিল, বলছে রিসিভ লাগবে না। অতিরিক্ত অর্থ আদায়ের জন্য নানা অজুহাত স্কুলের প্রধান শিক্ষকের। প্রায় একই সুরে কথা বলেন শিক্ষা কর্মকর্তাও। অনলাইন করা লাগে, আবার বোর্ডে যাওয়া লাগবে, এই যে খরচগুলো আছে এই খরচগুলো তো আমাদের নিতেই হবে। বোর্ড নির্ধারিত ফি থাকে, প্লাস তাদের স্কুলে কিছু পাওনা থাকে, এগুলো সব একখন্তে করে আপনার আদায়টা করে। গাইবান্ধা জেলায় 339টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এদিকে সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পরপরই গাইবান্ধায় এসএসসির ফর্ম পূরণে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এই আদেশ দেন। অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগের বিষয়টি আমাদের কাছে এসেছে। আমরা আমাদের সহকর্মীদের ইতিমধ্যে এই বিষয়টি সুপারভাইজ করার জন্য, মনিটরিং করার জন্য নির্দেশনা দিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবেও হয়তো দু একটি ক্ষেত্রে এটি দেখব। আমরা মনে করি যে আমাদের এই উদ্যোগে যে অভিযোগ আসছে সেটির মাত্রা কমিয়ে আনবে। মুন্সিগঞ্জে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো 4 জন। এই ঘটনায় শহরের প্রধান বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় 11 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। পুলিশ জানায় গত রাত 1টার দিকে সদর উপজেলার মুক্তারপুরে সাউদার্ন ফিশিং নেট কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই সজীব নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরো 4 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে প্রায় 5 টন ওজনের বয়লারের বিস্ফোরিত টুকরা শহরের প্রধান বিদ্যুৎ লাইনে আঘাত করায় বন্ধ হয়ে যায় শহর ও আশপাশের বিদ্যুৎ সরবরাহ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন কারখানাটির মালিক। এদিকে দুর্ঘটনার পরপরই রাতে গোপনে সজীবের লাশ দাফন করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা। রাজশাহীতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। সকালে নগরীর কোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় তানোর থানার একটি মামলার সাক্ষ্য দেওয়ার জন্য এএসআই চঞ্চল কুমার মণ্ডল মোটরসাইকেলে করে যুগ্ম জেলা দায়রা জজ আদালত 3 যাচ্ছিলেন। এ সময় কোর্ট একাডেমি স্কুল গেটের সামনে দ্রুতগামী একটি অটোরিকশা পেছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অটোরিকশার চালককে আটক করতে পারেনি পুলিশ। নিহত এএসআই চঞ্চল প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভান্ডারী গ্রামে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2015-16 স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আজ অনুষ্ঠিত হয়েছে ই এবং ডি ইউনিটের পরীক্ষা। পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন পরীক্ষার্থীরা। পরে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত চলে ই ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা। পরে দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ডি ইউনিটের পরীক্ষা। এবছর প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 জন পরীক্ষার্থী। পরীক্ষা চলবে আগামী 12 নভেম্বর পর্যন্ত। এবছর মোট 9টি ইউনিটে 56টি বিভাগে আবেদন করার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা। সিলেটে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভিন বেগমকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে গত 4 নভেম্বর রাতে সদর উপজেলার পীরের বাজার এলাকার আলী হোসেনকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে তার চতুর্থ স্ত্রী পারভিন বেগম। পরে নিহতের লাশ বস্তাবন্দি করে পার্শ্ববর্তী শাহ সুন্দর পাহাড়ের উপর ফেলে দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে নিহতের ভাই জমির হোসেন ঘটনার পরদিন শাহপরান থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ চতুর্থ স্ত্রী পারভিন বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়াকে ইউনিয়ন ঘোষণার দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সকালে শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে ইউনিয়ন বাস্তবায়ন কমিটি। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দাসিয়ার ছড়াকে দ্রুত ইউনিয়ন ঘোষণার দাবি জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ। নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং গুরুদাসপুরে ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা। এই নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি 1 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এছাড়া 2 উপজেলায় 31 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সিংড়ায় চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী ও গুরুদাসপুরে ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীর উত্তরা থেকে জিহাদি বই ও অস্ত্রসহ জেএমবির 11 সদস্য আটক। দেশের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর অভিযানে আটক বিএনপি জামায়াতের আরো 615 নেতাকর্মী। রাজধানীর কচুক্ষেত চেকপোস্টে এক মিলিটারি পুলিশকে কুপিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারী আটক, পরিকল্পিত হামলা বলছে পুলিশ। বাংলাদেশে পোশাক কারখানা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ যুক্তরাষ্ট্রের। বাণিজ্যমন্ত্রী বললেন, সব বিষয়ে একসাথে কাজ করবে ওয়াশিংটন, ঢাকা। 50 লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার নির্বাহী আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতের স্থগিতাদেশ। ওবামা তার ক্ষমতা বলে আবারও আদেশ দিতে পারবেন বললেন আইনজীবী। এবং রংপুরের মোকামগুলো এখনো গত মৌসুমের ধান চালে ভরা। চলতি মৌসুমের ধানের দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক ও ব্যবসায়ীরা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somunews.tv। এছাড়াই মাত্র পাওয়া খবর পেতে আপনার মোবাইলে থেকে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।